আসসালামু আলাইকুম। পুরো পৃথিবী যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো নিয়ে কথা বলছে, আপনি সেখানে কম্পিউটার বেসিক জানেন না। আপনি যদি কম্পিউটার অন অফ, ফোল্ডার তৈরি, ফাইল খুঁজে পাওয়া বা ইন্টারনেটে সার্চ দেওয়ার মতো সাধারণ কাজগুলো না পারেন, তাহলে আপনি এখনো আদিম যুগে বসবাস করছেন। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি হয়ে উঠবেন একজন কম্পিউটার বেসিক এক্সপার্ট। আজকের এই ভিডিওতে আমি কম্পিউটারের বেসিক এ টু জেড কভার করার চেষ্টা করব। ধৈর্য সহকারে যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আপনি হয়ে উঠবেন একজন কম্পিউটার বেসিক এক্সপার্ট। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখব যে একটি কম্পিউটার বা ল্যাপটপ কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়। তো ল্যাপটপ অন করা একদম ইজি। আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনের মতো একটা বাটন দেওয়া আছে, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ল্যাপটপটি অন হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার যদি পিসি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে পিসিতে এইরকম একটা বাটন দেওয়া আছে, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিসিটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ল্যাপটপ, পিসি এগুলো ওপেন করা একদম ইজি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারের স্ক্রিনে আসি। ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এরকমভাবে রিফ্রেশ করা। 4-5টা রিফ্রেশ আপনারা করবেন। তো এতে করে কি হবে, আপনার কম্পিউটারটা স্মুথলি রান করবে। তো এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন, যেটাকে আমরা ডেস্কটপ বলি। এখান থেকে আপনারা এই যে নিচের দিকে দেখতে পাবেন যে কতগুলো অপশন আছে এখানে, টাইম, সাউন্ড, তারপর ইন্টারনেট, লোগো, ব্যাটারি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো এখান থেকে। তার আগে আমি দেখিয়ে দিই যে কিভাবে একটি ল্যাপটপ বা একটি কম্পিউটার বন্ধ করতে হয়। তো আমরা ওপেন কিভাবে করতে হয় এটা দেখলাম, এখন আমরা দেখবো যে কিভাবে একটি ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করতে হয়। তো একটি ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে স্টার্ট মেনু, এই স্টার্ট মেনুতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে পাওয়ার আইকনের মতো একটা আইকন দেখতে পাবেন। এখানে যদি আপনি মাউসের কার্সারটা যদি রাখেন, ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বেরিয়ে আসার পর এখান থেকে আমি যে মাউসের কার্সারটা রাখলাম, রাখার পর এরকম কিছু অপশন আমাদের সামনে চলে আসবে। এখান থেকে এই যে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, মানে পাওয়ার লেখা দেখতে পাচ্ছেন, এই পাওয়ারে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে কতগুলো অপশন শো করবে। এখান থেকে 1, 2, 3, 4টা অপশন আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি যদি লক, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারের স্ক্রিনটা লক হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে এই যে স্লিপ দেখতে পাচ্ছেন, এই স্লিপ মুডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার সাময়িক সময়ের জন্য স্লিপ হবে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ হবে না, কিন্তু ওইটা স্লিপ মুডে থাকবে। ঠিক আছে, তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে শাটডাউন, এই শাটডাউনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি বন্ধ হয়ে যাবে। আর আপনি এখান থেকে নিচের এই যে রিস্টার্ট, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে আবারও অন হবে। ঠিক আছে, আমরা মোবাইলে যেরকমভাবে রিস্টার্ট করি বা রিবুট করি, ঠিক একইভাবে কিন্তু আমরা এখানে এই রিস্টার্ট বাটনে যদি ক্লিক করি আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে পুনরায় চালু হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এই গেল কম্পিউটার কিভাবে অন করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, এই হচ্ছে প্রসেস। ওকে, তো এখন আমরা দেখব যে আপনি যে কম্পিউটারটি ব্যবহার করতেছেন এই কম্পিউটারের র্যাম কত, রোম কত, উইন্ডোজ কত, এইগুলা কিভাবে চেক করবেন। তো আপনি যেই কম্পিউটারটি ব্যবহার করবেন ওই কম্পিউটার সম্পর্কে তো আপনার ধারণা আগে থেকেই থাকতে হবে। ঠিক আছে, তার জন্য এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে দিস পিসি, এই দিস পিসি এই অপশনে আপনারা এই যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করেও আপনারা ওপেন করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে এই যে মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখান থেকে এই যে ওপেন দেখতে পাচ্ছেন, এই ওপেন অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে ওপেন হবে। ঠিক আছে, তো আপনারা ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, আর মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলেও কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ওপেন হওয়ার পর এখান থেকে এই যে ফাঁকা জায়গায় আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো যে প্রপার্টিজ নামে একটা অপশন আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিজ, আমি এখান থেকে এই যে আবার রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পর এখান থেকে এই যে প্রপার্টিজ এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কিন্তু এখান থেকে কম্পিউটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু এই অপশনের মাধ্যমে আমরা দেখতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই কম্পিউটারটি উইন্ডোজ 10 দেখাচ্ছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রসেসর ইন্টেল আর কোর এমটি i5 প্রসেসর। তারপর এই যে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমার এই কম্পিউটারের র্যাম দেখতে পাচ্ছেন, এই যে 8 GB র্যাম। তারপর টাইপ দেখতে পাচ্ছেন 64 বিট অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা এই অপশনের মাধ্যমে কম্পিউটারের র্যাম, রম, প্রসেসর এগুলা কিন্তু চেক করতে পারেন। তো এখন আমরা দেখব যে ডেস্কটপের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হয়। ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করার জন্য আপনি মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে পার্সোনালাইজ, এই পার্সোনালাইজ এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওই যে ব্যাকগ্রাউন্ড, তারপর এখান থেকে এই যে এই এরো আইকন দেখতে পাচ্ছেন, এই এরো আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে পিকচারে যদি ক্লিক করেন, পিকচারে ক্লিক করে দিলাম। পিকচারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে কতগুলা পিকচার কিন্তু দেওয়া আছে। আমি যদি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু সেট হয়ে গেছে।
আমি এখান থেকে যদি মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি, আসলে দেখতে পাবেন যে আমার এই ওয়ালপেপারটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে আবারও যদি আসি, আবার আসলে আমি যদি এখান থেকে এই ওয়ালপেপারটা যদি সেট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ওয়ালপেপারটাও এখান থেকে সেট হয়ে গেছে। আমি যদি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি, বেরিয়ে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়ালপেপারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি যদি চান আপনার ওয়ালপেপারে আপনার নিজের ছবি আপনি সেট করবেন, বা আপনি আপনার পছন্দের ছবি সেট করবেন আপনার ওয়ালপেপারে, সেই কাজটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এই কাজটা করার জন্য এখান থেকে আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। সো এখন আপনি এখান থেকে আপনার পছন্দের পিকচারটি যেই ফোল্ডারে রাখা আছে বা যেই ফাইলে রাখা আছে, ওই ফাইল থেকে আপনার পছন্দের পিকচারটি আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে মনে করেন আমি ডেস্কটপে চলে আসি। ডেস্কটপে আসার পর সাপোজ মনে করেন আমি আমার এই পিকচারটি আমি সেট করে দেই, তার জন্য আমি এখান থেকে এই যে পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে চয়েস পিকচার্স এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই পিকচারটা কিন্তু আমার ওয়ালপেপারে কিন্তু সেট হয়ে গেছে। আমি যদি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি, মিনিমাইজ করে বেরিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ওয়ালপেপারটি কিন্তু আমার হোম স্ক্রিনে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যদি চাই একদম সলিড কালার আমি আমার ব্যাকগ্রাউন্ডে সেট করব, মানে আমি আমার ওয়ালপেপারে সেট করব, সেই কাজটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে আমি যদি এই যে পিকচার্স এখানে এই এরো আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি যদি এই যে সলিড কালার এই অপশনে যদি আমি ক্লিক করি, এই অপশনে ক্লিক করলে এখান থেকে আমি এই যে বিভিন্ন প্রকার সলিড কালার আছে, ওই কালারগুলো আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। ঠিক আছে, মনে করেন আমি এখান থেকে এই কালার সেট করলাম। সেট করার পর এখান থেকে আমি এই যে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালপেপারের কালারটা কিন্তু সলিড কালার হয়ে গেছে, মানে এক কালার আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার আগের ওয়ালপেপারটাই রেখে দিই। পিকচার্সে এসে আমি এখান থেকে আমার এই যে এই ওয়ালপেপারটা আমি এখান থেকে রেখে দিই। ঠিক আছে, আমি এখান থেকে এই যে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি। সো এখন আমরা দেখব যে কম্পিউটারের লক স্ক্রিন কীভাবে চেঞ্জ করতে হয়। মানে আপনি কম্পিউটারটা ওপেন করছেন, ওপেন করার পর আপনি কম্পিউটারটা ব্যবহার করতেছেন না, একটা সময় পর কিন্তু আপনার কম্পিউটারটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, মানে বন্ধ হবে না আর কি, কম্পিউটার স্ক্রিনটা লক হয়ে যাবে। ঠিক আছে, ওই লক স্ক্রিনে কীভাবে আপনি ফটো সেট করবেন এই বিষয়টা দেখিয়ে দিই। তার জন্য এখান থেকে আপনি কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে নিচের এই অপশনে চলে আসবেন, পার্সোনালাইজ এই অপশনে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে লক স্ক্রিন নামে একটা অপশন আছে। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিন যদি এখন লক হয়, লক হলে কিন্তু এরকম একটা পিকচার্স আমার স্ক্রিনে শো করবে। এখান থেকে এই এরো অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে পিকচার্স এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের লক স্ক্রিন ফটো আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এইভাবে কিন্তু আপনারা এইগুলাকে আপনি আপনার লক স্ক্রিনে সেট করতে পারেন। আর আপনি যদি চান না আপনার পছন্দের কোনো ছবি বা আপনার নিজের ছবি লক স্ক্রিনে সেট করবেন, তাহলে এখান থেকে আপনি নিচের দিকে এই যে ব্রাউজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে আগের মতোই আপনার এই যে ফাইলে এসে আপনার পছন্দের ছবি সিলেক্ট করে আপনার এখান থেকে চয়েস পিকচারে ক্লিক করে কিন্তু আপনি আপনার লক স্ক্রিনে ছবি সেট করবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করবেন। তো ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করার জন্য এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে টাইম দেখতে পাচ্ছেন, এই টাইমে যদি আপনি ক্লিক করেন, টাইমে ক্লিক করার পর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে এই যে থ্রি ডটস, এই থ্রি ডটসে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা এন্টার পেজ আপনার সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা শুরুতেই চলে আসবেন যে টাইম জোন। ঠিক আছে, তো এই টাইম জোনে এসে এখান থেকে আপনারা এই যে +06 ঢাকা এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা যদি এখান থেকে অন্য কোনোটা সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে +06 ঢাকা এইটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি এখান থেকে এইটা খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর টাইম সিলেক্ট করার জন্য এখান থেকে এই যে চেঞ্জ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আপনারা এই যে মান্থ দিয়ে দিবেন, এখানে মান্থ দিয়ে দিবেন, এখানে আপনার ডে দিয়ে দিবেন, মানে তারিখ দিয়ে দিবেন, এখানে আপনি সালটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি টাইম দিয়ে দিবেন, এই মুহূর্তে কয়টা বাজতেছে এইটা আপনি সিলেক্ট করবেন, কত মিনিট বাজতেছে এইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে AM নাকি PM ওইটা আপনারা এখান থেকে এই যে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে এখান থেকে এই যে চেঞ্জ এই অপশনে একটা ক্লিক করবেন। ওকে, তো এখন আমরা উইন্ডোজ বা স্টার্ট বাটন এই অপশনের কাজ আমরা জানবো। এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আমার কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার আছে সব সফটওয়্যার কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে আমি যদি স্ক্রল করি, স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে আমার কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার আছে সব সফটওয়্যার কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু যে কোনো সফটওয়্যার ওপেন করতে পারেন। আপনি যদি এখানে সার্চ করেন, সার্চ করে যদি আপনি লিখেন, যেমন আমি লিখলাম যে
ক্যাপকাট লিখে আমি, ঠিক আছে। তো CAP লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট এই অ্যাপসটা কিন্তু চলে আসছে। আমি চাইলে এই অ্যাপসটাকে এখান থেকে ওপেন করতে পারি, এই ওপেনে ক্লিক করে আমি চাইলে এই অ্যাপসটাকে ওপেন করতে পারি। আবার আমি চাইলে এই অ্যাপসটাকে এখান থেকে আনইনস্টলও করে দিতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে এই অপশনে ডাবল ক্লিক করে ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করতে পারি, ঠিক আছে। এখান থেকে আপনারা এই যে সার্চ করে যে কোনো অ্যাপস আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারেন। ধরেন আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আমি এখান থেকে সার্চ করলাম যে GOO লেখার সাথে সাথে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার এই অ্যাপসটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমি যদি এই অ্যাপসে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করলে কিন্তু আমি এই গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু আমি ওপেন করতে পারতেছি। সো এখান থেকে আপনি যদি এই ট্যাবটাকে যদি কাটতে চান তাহলে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ক্লোজ, আপনি যদি মাউসের কার্সার যদি এই ক্রসে যদি রাখেন তাহলে কিন্তু এখানে নাম শো করবে, এই যে ক্রস দেখতে পাচ্ছেন এই অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে এই ট্যাবটা কিন্তু সরাসরি কেটে যাবে বা বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে এই অপশনে যদি ক্লিক করেন, আপনি যদি এই অপশনে মাউসের কার্সার রাখেন, কার্সার রাখলে কিন্তু এই অপশনের নাম দেখতে পাবেন, এই অপশনের নাম হচ্ছে রিস্টোর ডাউন। এই অপশনে যদি আপনি ক্লিক করলে কিন্তু এই পেজটা কিন্তু ছোটো হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকে আপনারা এইভাবে ছোটো বড়ো করে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। এইভাবে কিন্তু ছোটো বড়ো করতে পারেন, অপর থেকে আপনি এইভাবে টান দিয়ে ছোটো করতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এই পেজটাকে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ এই অপশনে যদি ক্লিক করলে কিন্তু এইটা আগের মতো সম্পূর্ণ পেজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি যদি মিনিমাইজ এই অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে আমি এই যে মাউসের কার্সার রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই যে মিনিমাইজ নামটা কিন্তু শো করতেছে। আমি এখান থেকে এই বাটনে যদি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই পেজটা কিন্তু আমার এখান থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু এই পেজটা একেবারেই বন্ধ হয়নি। এখান থেকে আমি যদি আবারও চাই সেম পেজটা ওপেন করব, তার জন্য আমি এখান থেকে এই টাস্ক বারে যদি আমি আসলে কিন্তু দেখতে পাবেন যে এই পেজটা কিন্তু সাময়িক সময়ের জন্য লুকিয়ে আছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি ক্লিক করলে কিন্তু এই পেজে আবারও ঢুকতে পারতেছি। সো এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি। সো এখন আমরা দেখব যে কম্পিউটারে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। আমরা কোনো কাজ করতে গেলেই কিন্তু আমাদের ফোল্ডারের প্রয়োজন পড়ে, যে কোনো কাজ করি না কেন আমাদের ফোল্ডার কিন্তু তৈরি করতে হয়। তো ফোল্ডার তৈরি করার জন্য আপনি এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে এই যে নিউ নামে একটা অপশন আছে। এই নিউ অপশনে যদি আপনি মাউসের কার্সারটা যদি এইভাবে রাখেন, এখান থেকে এই যে কতগুলো অপশন শো করবে, ঠিক আছে। আপনি কিন্তু এই যে নিউ এই অপশনে ক্লিক করার প্রয়োজন নেই, আপনি জাস্ট মাউসের কার্সার রাখবেন। মাউসের কার্সার রাখার সাথে সাথে কিন্তু এইরকম অপশন কিন্তু শো করবে, কয়েকটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারে যদি ক্লিক করি, এই ফোল্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখন নতুন একটি ফোল্ডার কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে এই লেখার উপর যদি আমি ক্লিক করলে আমি এখান থেকে এই ফোল্ডারের একটা নাম দিতে পারি। আমি মনে করেন আমার নামটাই দিয়ে দিই MIZAN, ঠিক আছে। তো আমি আমার নামটাই দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি যদি এই যে বাইরে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে নামটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তো আমি সেইভাবে যদি আরেকটি ফোল্ডার যদি আমি তৈরি করতে চাই, এখান থেকে আমি এই যে মাউসের রাইটে যদি ক্লিক করার পর আমি যদি এই যে নিউতে চলে আসি, নিউতে আসার পর এখান থেকে আমি যদি ফোল্ডারে চলে আসি, ফোল্ডারে আসার পর এখন আমি এখান থেকে যদি একটা নাম দেই, আমি এখান থেকে এইটার নাম সাপোজ মনে করেন এই যে এইচ দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই যে বাইরে যদি একটা ক্লিক করলে কিন্তু এইটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনারা এই যে ফোল্ডার কিন্তু তৈরি করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারের নাম চেঞ্জ করবেন, এখান থেকে আপনি এই ফোল্ডারের ওপর এসে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে রিনেম। এই রিনেম এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের মতো লেখা কিন্তু চলে আসছে, তার মানে এখন আমার এই লেখাটা কিন্তু সিলেক্ট আছে, মানে আমার এই নামটা সিলেক্ট আছে। এখন আমি যদি কোনো কিছু টাইপ করি তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমি যে একটা নাম দিই, ওকে, তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা নাম দেওয়া হয়ে গেছে। আমি বাইরে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখবো যে এই ফোল্ডারটা আপনি ক্রিয়েট করেছেন, তো এখন মনে করেন এই ফোল্ডারের কোনো দরকার নেই, আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে। তো এই ফোল্ডারটাকে ডিলিট করে দেওয়ার জন্য আপনি মাউসের রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডিলিট, এই ডিলিট এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আপনি ফোল্ডার ক্রিয়েট করেছেন, আপনি এই ফোল্ডারে যদি ডবল ট্যাপ করলে কিন্তু আপনার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে।
এখন আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারের ভিতরে কিছু একটা রাখবেন, মনে করেন এই ফোল্ডারের ভিতরে আপনি ছবি রাখবেন, ভিডিও রাখবেন, মিউজিক, গান রাখবেন, ঠিক আছে? তার জন্য আপনি এই ফোল্ডারের ভিতরে এসে আপনি আবারও ফোল্ডার তৈরি করবেন। তা না হলে আপনি যদি মিউজিক রাখেন, গান রাখেন, ভিডিও রাখেন, ছবি রাখেন, তাহলে কিন্তু এগুলো এলোমেলো হয়ে যাবে। তার জন্য আপনাকে এই ফোল্ডারে এসে আমি এখান থেকে আবারও কেটে দিয়ে আমি আবারও নতুন করে আপনাদেরকে দেখাই। আমি এই যে ফোল্ডারে ডবল ক্লিক করে আমি চলে আসলাম। ডবল ক্লিক করে চলে আসার পর এখন এই ফোল্ডারের ভিতরে আমি আরও ফোল্ডার ক্রিয়েট করব। মানে আমি ছবি রাখবো, গান রাখবো, ভিডিও রাখবো, এগুলো রাখার জন্য আমাকে আরও ফোল্ডার তৈরি করতে হবে। তার জন্য আমি এখান থেকে এই যে এই ফোল্ডারের ভিতরে এসে আমি এখান থেকে মাউসের রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর নিচের দিক থেকে নিউতে চলে আসলাম। নিউতে আসার পর আমি এখান থেকে এই যে ফোল্ডার এই অপশানে চলে আসলাম। এই অপশানে আমি ক্লিক করার পর এখন আমি এখান থেকে ফোল্ডারের নাম দিতে পারি। মনে করেন আমি এই ফোল্ডারে আমার পিকচার রাখবো, যার জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম PHOTO, ফটো দিয়ে দিলাম। ফটো দেওয়ার পর আমি এখান থেকে যদি এন্টার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু লম্বালম্বিভাবে দেখাচ্ছে। তো আমরা যদি চাই এইটাকে একটু বড় করব, তার জন্য এখান থেকে আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে এই আইকনে যদি আপনি ক্লিক করলে কিন্তু এইটা এখান থেকে এইভাবে বড় হবে। আবার আপনি যদি এই আইকনে যদি ক্লিক করলে এইটা এখান থেকে এই ফাইলটা ছোটো হবে। সো এখন আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি। সেমভাবে নিউতে এসে ফোল্ডারে এসে আমি এখান থেকে এই ফোল্ডারে ভিডিও রাখবো। আমি এখান থেকে VIDEO দিয়ে আমি এখান থেকে এন্টার দিলাম। আমার ফটোর একটা ফোল্ডার তৈরি হয়েছে, ভিডিওর একটা ফোল্ডার তৈরি হয়েছে। সেমভাবে আমি মাউসের রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর নিউতে চলে আসলাম। নিউতে আসার পর আমি এই যে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর এখন আমি এই ফোল্ডারে মিউজিক রাখবো, মানে আমার গান রাখবো। যার জন্য আমি এখান থেকে মিউজিক নামে আরেকটা ফোল্ডার আমি তৈরি করি, মিউজিক। আমি এখান থেকে এন্টার বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? সো এখন আমরা দেখব যে এই যে আমি মিউজিকের একটা ফাইল তৈরি করলাম, ফটোর একটা ফোল্ডার তৈরি করলাম, ভিডিওর একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারে কিভাবে মিউজিক, ফটো, ভিডিও এই ফোল্ডারে কিভাবে রাখবো, ঠিক আছে? তো এই ফোল্ডারে রাখার জন্য এখান থেকে আমরা এই যে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি। আমি এখান থেকে এই যে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি, অথবা আমি এখান থেকে এই পেজটাকে কেটে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে এই পেজটাকে আমি কেটে দিই, ঠিক আছে? তো এখন মনে করেন এই ফোল্ডারগুলোতে আমি আমার ছবি রাখবো, যার জন্য এখান থেকে আমি এই যে দিস পিসি এই অপশনে চলে আসলাম। এই অপশনে আসার পর এখান থেকে আমি এই যে ডি ড্রাইভে চলে আসলাম, মানে এই ড্রাইভে আমার ছবি, ভিডিও রাখা আছে, যার জন্য আমি এখান থেকে এই ড্রাইভে চলে আসলাম। এই ড্রাইভে আসার পর এখন আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত ফাইল সিলেক্ট করার পর মনে করেন আমি এখান থেকে এই দুইটা ফটো আমি আমার ওই যে ফোল্ডার ক্রিয়েট করেছি ওই ফোল্ডারে রাখবো। যার জন্য এখান থেকে আমি এই দুইটা ফটো সিলেক্ট করার পর এখান থেকে আমি মাউসের রাইট ক্লিক করলাম। মাউসের রাইট ক্লিক করার পর এখান থেকে আমি যদি এই যে দেখতে পাচ্ছেন যে কপি নামে একটা অপশন আছে, এই কপি অপশনে যদি আমি ক্লিক করলে এই দুইটা ফটো কিন্তু আমার এখান থেকে কপি হবে। এখন আমি যদি আমার সেই ফোল্ডারে যদি আমি এই ফটোকে যদি পেস্ট করলে কিন্তু এই ছবিগুলা এখানেও থাকবে এবং আমি যেই ফোল্ডার ক্রিয়েট করেছি ওই ফোল্ডারেও থাকবে। তো আমি এখান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো মনে করেন এই দুইটা ফটো আমি এখান থেকে এই যে মাউসে রাইট ক্লিক করে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে এই যে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসার পর এই ফোল্ডারে আমি চলে আসলাম। এই ফোল্ডারে আসার পর এখান থেকে আমি এই যে ফটো ফোল্ডারে চলে আসলাম। ফটো ফোল্ডারে আসার পর এখন আমি যদি মাউসে রাইট ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই যে পেস্ট অপশনে যদি আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার দুইটা ফটো কিন্তু এই ফোল্ডারে চলে আসছে। তো এখন আমি এই ইমেজগুলোকে একটু বড় করার জন্য আমি এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করে আমি এগুলোকে একটু বড় করলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি এই যে ব্যাক করে চলে আসি। এই অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই এরোতে যদি আপনি ক্লিক করেন এই পেজটা কিন্তু ব্যাক হয়ে আসবে। আমি এখান থেকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার ফটো ফোল্ডারে কিন্তু আমি ফটো এখান থেকে রেখে দিয়েছি। তো এখন আমি যদি আগের সেই ফোল্ডারে যাই বা আগের সেই আমি আমার ড্রাইভে যদি যাই, এখান থেকে আমরা এই দুইটা ফটো কিন্তু কপি করে আমি যেই ফোল্ডারটা তৈরি করেছি ওই ফোল্ডারে কিন্তু পেস্ট করেছি। তো আমি কপি করার কারণে এখানে কিন্তু এই ফটোগুলা থেকে গিয়েছে। তো আমি যদি চাই এই ফটোগুলা এখানে থাকবে না, তার জন্য এখান থেকে আমি যদি এই যে মাউসে রাইট ক্লিক করে যে আমি যদি কাট করি, এই যে দেখতে পাচ্ছেন যে CUT কাট এই অপশনে যদি ক্লিক করি তাহলে এই ফটো দুটো কিন্তু এই ড্রাইভ থেকে কিন্তু ডিলিট হয়ে আমি যেই ফোল্ডারে পেস্ট করব ওই ফোল্ডারে শুধু থাকবে, এখান থেকে এই ফটোটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি এই যে কাট এই অপশনে দেখতে পাচ্ছেন যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ফটো দুইটা কিন্তু জলচাপের মতো হয়ে গেছে।
এখন আমি যদি এই ফোল্ডারে যদি চলে আসি, আসার পর এখান থেকে আমি যদি ফটো ফোল্ডারে চলে আসি, আসার পর এখান থেকে আমি মাউসে রাইট ক্লিক করে এই যে পেস্ট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আমি কাট করেছি ওই কাট করা ফটো দুইটা কিন্তু এই ফোল্ডারে চলে আসছে। এখন আমি যদি আগের আমার ড্রাইভে যদি যাই, তো এখন দেখতে পাচ্ছেন যে ফটো যে দুইটা আমরা কাট করেছি ওই ফটো দুইটা কিন্তু এই ড্রাইভে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। মানে আপনি যেই ফটোটাকে সিলেক্ট করে কাট করবেন, এই যে রাইটে ক্লিক করে যদি আপনি যদি কাট করেন, কাট করলে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি যেই ফোল্ডারে পেস্ট করবেন ওই ফোল্ডারে পেস্ট হবে, কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে আসি। আসার পর এখান থেকে আমরা সেমভাবে এই যে এই ফোল্ডারে চলে আসলাম। আসার পর এখন আমরা এখান থেকে 3টা ফোল্ডার তৈরি করেছি। আমরা এখান থেকে ফটো রেখেছি, তারপর এখন আমরা যদি ভিডিও রাখতে চাই, এই যে ভিডিও ফোল্ডারে আমরা ভিডিও রাখবো, যার জন্য এখান থেকে আমি আমার ড্রাইভে চলে আসি। ড্রাইভে আসার পর এই ভিডিওটা আমরা রাখবো, যার জন্য এই ভিডিওটাকে কপি করলাম। এই যে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করলাম, অথবা আপনি এই যে ভিডিওটাকে সিলেক্ট করে আপনি যদি Ctrl+C যদি প্রেস করেন, প্রেস করলে এই ভিডিওটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি যে এই যে Ctrl+C প্রেস করলাম, প্রেস করার পর এই ভিডিওটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে এই ফোল্ডারে যদি এসে Ctrl+V যদি প্রেস করি, প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যদি এইটাকে বড় করতে চাই, এই যে এই অপশনে ক্লিক করে আমি এটাকে বড় করলাম। ওকে, তো এখন আমরা মিউজিক রাখবো, এই ফোল্ডারে আমরা মিউজিক রাখবো। মিউজিক রাখার জন্য এখান থেকে আমি আমার ড্রাইভে চলে আসি। ড্রাইভে চলে আসার পর এখান থেকে আমি যে এই মিউজিকগুলো রাখবো, যার জন্য এখান থেকে আমি যে Ctrl+C অথবা মাউসে রাইট ক্লিক করে আমি এখান থেকে এই যে কপি এই বাটনে ক্লিক করলাম। আপনারা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এখান থেকে আপনারা যদি অপর দিক থেকে যদি ড্রাগ করেন, ড্রাগ করলে আপনারা এই যে এভাবে কিন্তু আপনার সিলেক্ট করবে। তো এখান থেকে আমি এই যে এইগুলো আমি এখান থেকে কপি করব, যার জন্য এখান থেকে আমি এই যে মাউসের রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে আমার ফোল্ডারে চলে আসি, এই যে মিউজিক ফোল্ডারে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করে এই যে পেস্ট করে দিলাম। এই যে পেস্টে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই মিউজিকগুলো কিন্তু আমার এই ফাইলে চলে আসছে। ওকে, তো এখন আমি এগুলোকে কেটে দিই, সম্পূর্ণ কেটে দিই। কেটে দেওয়ার পর আমি নতুন করে যদি এই ফাইলটা ওপেন করি, এই ফাইলটা যদি ওপেন করি বা এই ফোল্ডারটা যদি ওপেন করি, ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিডিও রেখেছি, ফটো রেখেছি, মিউজিক রেখেছি। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফটো, ভিডিও, মিউজিক কিন্তু ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার করে আপনারা রাখতে পারেন। ওকে, তো এখন এই ফোল্ডারগুলি যদি ডিলিট করতে চান, এখান থেকে এই যে ফোল্ডারের ওপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডিলিট আইকন, এখানে যদি ক্লিক করেন এই ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সেমভাবে কিন্তু এই ফোল্ডারটা যদি ডিলিট করতে চান, এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে ডিলিট এই বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান এই ফোল্ডারের নাম চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে আপনি এই যে রিনেম এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার এই ফোল্ডারের নাম আপনি সিলেক্ট করতে পারবেন, বা আপনি আগের মতোই কিন্তু নাম টাইপ করে আপনি আপনার পছন্দের নামটি সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দিব, যার জন্য এখান থেকে ডিলিট এই বাটনে একটা প্রেস করলাম। তো সেমভাবে আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দিব। তার জন্য এখান থেকে এই যে আমি চাইলে কিবোর্ডের মাধ্যমে কিন্তু এই ফোল্ডারটাকে ডিলিট করতে পারি। আমি যদি এই ফাইলটাকে সিলেক্ট করি বা এই ফোল্ডারটাকে যদি সিলেক্ট করে আমি যদি কিবোর্ডের ডিলিট বাটনে যদি প্রেস করি, প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই ফাইলগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে, মানে এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যদি এই যে এখান থেকে বেরিয়ে চলে আসি, বেরিয়ে চলে আসার পর আমি যদি এই ফোল্ডারে যদি চলে আসি, এই ফোল্ডারে আসার পর দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারে কোনো ছবি, ভিডিও কিন্তু রাখা নেই। ওকে, তো এখন আমরা এই যে ফোল্ডারগুলোকে ডিলিট করলাম, এই ফোল্ডারগুলো কোথায় গিয়ে জমা হয়, আপনারা এই বিষয়টা যদি দেখতে চান, তাহলে এখান থেকে আপনারা এই যে ক্রস বাটনে ক্লিক করবেন। ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা একটা সফটওয়্যার দেখতে পাবেন যে এই যে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিন এইটা হচ্ছে মনে করেন একটা ময়লার ঝুড়ি। আপনি যখনই কোনো ভিডিও বা ছবি, মিউজিক হতে পারে, মানে আপনি যে কোনো কিছু যখনই ডিলিট করবেন, ডিলিট করার পর রিসাইকেল বিন এই অপশনে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ডিলিট করা ছবি, ভিডিও এই ফাইলের ভিতর কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি যে জুড়ি, মানে জুড়ির মতো আর কি কাজ করে। কোনো কিছু ডিলিট করলে এই ময়লা আবর্জনাগুলো এই রিসাইকেল বিনের ভিতরে গিয়ে জমা হয়। তো এখান থেকে আমি যদি রিসাইকেল বিনে যদি চলে আসি, রিসাইকেল বিনে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমরা যেই ফোল্ডারগুলোকে ডিলিট করেছি, এই ফোল্ডারগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে মিউজিক, ফটো, ভিডিও, এই ফোল্ডারগুলোকে আপনি এখান থেকে রিসাইকেল বিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি চান ভুলবশত কোনো ফোল্ডার আপনার ডিলিট হয়ে গেছে, আপনি সেই ফোল্ডারটাকে আবারও রিকভারি করে আবারও আগের জায়গায় নিয়ে যাবেন।
তাহলে কিন্তু আপনারা সেই কাজটা করতে পারেন। তো সেই কাজটা করার জন্য এখান থেকে মনে করেন এই ফোল্ডারটা আমার মনে করেন ভুলবশত ডিলিট হয়ে গেছে। আমি মনে করেন এই ফোল্ডারটাকে আবারও আমি রিকভারি করতে চাই। যার জন্য এখান থেকে আমি এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখান থেকে আমি যদি রিস্টোর এই বাটনে যদি আমি ক্লিক করি, এই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে যেই ফোল্ডার থেকে এই ফাইলটা আমার ডিলিট হয়েছে ওই ফোল্ডারে কিন্তু আবারও এই ফাইলটা চলে যাবে। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখান থেকে রিস্টোর এই বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু এই ফাইলটা চলে গেছে। এখন আমি যদি এখান থেকে যদি বেরিয়ে চলে আসি, বেরিয়ে চলে আসার পর আমি যদি আবারও এই ফোল্ডারে যদি চলে আসি, এই ফোল্ডারে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যেই ফোল্ডারটা ডিলিট করেছি ওই ফোল্ডারটা কিন্তু আবার এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আবারও এখানে ক্লিক করে কিবোর্ডের মাধ্যমে ডিলিট করে দিবেন। সো এখন ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আবারও রিসাইকেল বিনে এই ফোল্ডারটা চলে আসছে। তো এখন আপনি যদি চান রিসাইকেল বিন থেকেও ডিলিট করবেন, মানে ওই ফাইলটা আপনার কখনো প্রয়োজন পড়বে না, তাহলে কিন্তু আপনারা চাইলে রিসাইকেল বিন থেকেও আপনি ডিলিট করতে পারেন। তাহলে আপনার কম্পিউটারটা একটু স্মুথলি কাজ করবে বা আপনার কম্পিউটারের মেমোরির উপর একটু কম প্রেশার পড়বে, যার কারণে এখান থেকে আপনারা চাইলে এইগুলাকে রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিতে পারেন। তো রিসাইকেল বিন থেকে যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট, এই ডিলিট বাটনে যদি ক্লিক করেন তাহলে তারপর এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনার ইয়েস এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনি যদি চান সমস্তগুলো আপনারা এক ক্লিকে ডিলিট করবেন, তাহলেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তো মনে করেন এখানে আমার অসংখ্য ফাইল আছে যেগুলো আমি ডিলিট করেছি, তো সেগুলো একটা একটা করে ডিলিট করা তো আর পসিবল না, অনেক সময়ের ব্যাপার। তো আপনি যদি চান যে এক ক্লিকে ডিলিট করবেন, সেই কাজটাও আপনি এখান থেকে করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে আপনি প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে কি হবে, এই ফাইলগুলো কিন্তু সিলেক্ট হবে। তো এই ফাইলগুলো সিলেক্ট হওয়ার পর এখন আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করেন, আমি যদি ডিলিট বাটনে প্রেস করি, প্রেস করার পর এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে বলতেছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট। ওকে, তো আমরা যদি শিওর হই তাহলে এখান থেকে ইয়েস এই বাটনে একটা প্রেস করব। প্রেস করলে কি হবে, এখন দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা যদি চাই এই ফোল্ডারগুলো বা এই ফটোগুলোকে আবারও রিকভারি করব বা আবারও ব্যাক করে নিয়ে আসবো, তাহলে কিন্তু আর পসিবল না। ঠিক আছে, তো রিসাইকেল বিনে যতক্ষণ পর্যন্ত ফোল্ডারগুলো থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই ফোল্ডারগুলোকে রিকভারি করে আবারও নিয়ে আসতে পারবো। রিসাইকেল বিন থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি আর কোনোভাবেই কিন্তু এই ফোল্ডারগুলোকে ব্যাকআপ বা রিকভারি করে আনতে পারবেন না। তো এখন দেখতে পাচ্ছেন যে এই রিসাইকেল বিন, এই রিসাইকেল বিনটা একদম ক্লিন দেখাচ্ছে, এর ভিতরে কোনো ময়লা আবর্জনা কিন্তু বর্তমানে নেই, আমরা এগুলাকে ক্লিন করে দিয়েছি। ঠিক আছে, তো এখন আমি যদি এই ফোল্ডারটাকে যদি সিলেক্ট করে আমি যদি এখান থেকে ডিলিট বাটনে প্রেস করি, প্রেস করলে এখন দেখতে পাচ্ছেন যে আমার রিসাইকেল বিনটা কিন্তু ভরে গেছে, মানে এখন বোঝাচ্ছে যে আমার এই জুড়িটা কিন্তু নোংরা হয়ে গেছে। তো এখন আমি যদি এটাতে ক্লিক করে আমি যদি এটাকে যদি ডিলিট করে দেই, ডিলিট করে দিলে কিন্তু আমি ইয়েস করে দিলাম, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিসাইকেল বিনটা কিন্তু একদম ক্লিন দেখাচ্ছে। সো এখন আমরা দেখব যে আপনি কিভাবে কম্পিউটারে ক্যালকুলেটর ব্যবহার করবেন। তো আপনি যদি ক্যালকুলেটর ব্যবহার করতে চান তার জন্য এখান থেকে স্টার্ট মেনুতে চলে আসবেন। আসার পর এখানে আপনি সার্চ করবেন CALU লেখার সাথে সাথে ওপরে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর অ্যাপসটা কিন্তু চলে আসছে। আমি যদি এখন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু এখন দেখতে পাবেন যে ক্যালকুলেটর অ্যাপসটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন আমরা চাইলে এইভাবে এখান থেকে গুণ করতে পারি, মানে ক্যালকুলেটরের যত ধরনের ফাংশন আছে সব ফাংশন আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। ওকে, তারপর এখান থেকে আপনি এই সাউন্ডের একটা লোগো দেখতে পাচ্ছেন, এই সাউন্ডের লোগোতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি সাউন্ডটা বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, মনে করেন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখতেছেন, তখন যদি আপনার সাউন্ডের প্রয়োজন হয় তখন আপনারা এই অপশনে এসে আপনি এখান থেকে সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, তারপর মনে করেন এই যে টাস্ক বার আপনারা দেখতে পাচ্ছেন, এই টাস্ক বারে যদি আপনি চান যে কোনো অ্যাপস আপনি এখানে পিন করবেন, এই টাস্ক বারে মনে করেন শর্টকাটে কোনো অ্যাপস যদি আপনি এই টাস্ক বারে পিন করে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে খুঁজে খুঁজে আর ওপেন করতে হবে না, আপনি এখান থেকে টাস্ক বারের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি ওই অ্যাপসটা ওপেন করতে পারেন। মনে করেন আমি এখান থেকে CapCut এই অ্যাপসটাকে যদি আমি চাই এই টাস্ক বারে আমি এখান থেকে পিন করব,
তাহলে কিন্তু আমি এখান থেকে সরাসরি এই অ্যাপসটাকে আমি ক্লিক করে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আমি এখান থেকে এই যে টাস্ক বারে যদি আমি ছেড়ে দিলে কিন্তু এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে পিন টু টাস্ক বার। এখন আমি যদি ছেড়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপকাট অ্যাপসটা কিন্তু আমার এই টাস্ক বারে কিন্তু চলে আসছে। তো এখন আমি কিন্তু সরাসরি এখান থেকে এই টাস্ক বারে আমি ডাবল ক্লিক করে আমি কিন্তু চাইলে ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখন আপনি যদি চান এই যে এই ক্যাপকাট অ্যাপসটাকে আপনি পিন করেছেন, এখন আপনি যদি চান এই ক্যাপকাট অ্যাপসটাকে আপনার টাস্ক বার থেকে আপনি ডিলিট করবেন, মানে আপনি এই টাস্ক বারে এই ক্যাপকাট অ্যাপসটাকে আপনি রাখতে চাচ্ছেন না, তো আপনি এইটা কিভাবে আনপিন করবেন, মানে এখান থেকে আপনি কিভাবে রিমুভ করবেন, তার জন্য এখান থেকে আপনি এই যে ক্যাপকাট অ্যাপসে এসে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে আপনি যে দেখতে পাবেন যে আনপিন ফ্রম টাস্ক বার, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার টাস্ক বার থেকে এই ক্যাপকাট অ্যাপসটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি যদি এই যে স্টার্ট মেনুতে যদি আসেন, আসার পর এখান থেকে মনে করেন এখান থেকে আপনি কোনো একটা অ্যাপস আপনি এই যে টাস্ক বারে পিন করে রাখবেন। তো অনেক সময় এই যে এই স্কাইপি এই অ্যাপসটা কিন্তু আমার এই যে ডেস্কটপে কিন্তু নাই, তো আমি এখান থেকে যে সার্চ করে এই অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করতে হয়। তো আমি যদি এই অ্যাপস যদি রেগুলার ব্যবহার করি, তো আমি যদি চাই এই অ্যাপসটাকে টাস্ক বারে পিন করব, তার জন্য আমি এখান থেকে এই অ্যাপসটাকে আমি বা এই সফটওয়্যারটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি যদি এই যে টাস্ক বারে যদি আমি এখান থেকে ছেড়ে দিলে আপনারা দেখতে পাবেন যে এই সফটওয়্যারটা কিন্তু আমার টাস্ক বারে কিন্তু পিন হয়ে গেছে। তো এখন আমি সরাসরি এই টাস্ক বার থেকে আমি এই অ্যাপসটাকে ওপেন করতে পারি। তো এখান থেকে আমার যেহেতু লাগবে না, তার জন্য এখান থেকে আমি এটাকে আনপিন করে দেই। আমি এই যে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে আমি আনপিন ফ্রম টাস্ক বার এই অপশনে ক্লিক করে এটাকে আমি সরিয়ে দিলাম। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম্পিউটারে কোনো লেখালেখি করতে হয় বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি কম্পিউটারে লিখে রাখবেন। ঠিক আছে, তো এই কাজটা আপনি কীভাবে করবেন? তো এই কাজটা কিন্তু আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি এই যে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে এসে আপনি এখানে সার্চ করে নোটপ্যাড ওপেন করতে পারেন, অথবা আপনি মাউসের রাইট ক্লিক করে আপনি এখান থেকে নিউতে এসে এখান থেকে আপনি টেক্সট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা নোটপ্যাডটি ওপেন করতে পারেন। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন যে এই নোটপ্যাডে আমি কিছু একটা লিখবো, যার জন্য এখান থেকে আমি এই নোটপ্যাডটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি এই নোটপ্যাডটাকে বড় করব, যার জন্য এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার নোটপ্যাডটা একদম বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি এটাকে ছোটো করে দেই, এভাবেই কিন্তু দেখতে পারফেক্ট মনে হচ্ছে। তো এখন মনে করেন আমি কিছু একটা টাইপ করলাম। ঠিক আছে, মনে করেন আমি সাপোজ একটা টাইপ করলাম, যে টাইপ করার পর এখন এটার যে এই যে ফ্রন্ট আছে, এই ফ্রন্টের স্টাইল চাইতে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে এই যে ফরম্যাটে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে ফন্ট এই অপশনে ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন প্রকার ফন্ট আপনি দেখতে পাবেন। এই ফন্টগুলো আপনারা সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে এই ফন্টটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ফন্টের স্টাইল এখান থেকে আপনারা যে রেগুলার রাখতে পারেন, ইতালি, বোল্ড। ঠিক আছে, তো আমি এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আপনার ফন্টের সাইজ আপনি সিলেক্ট করতে পারেন, আপনার ফন্টের সাইজ মানে কতটুকু বড় হবে। আমি এখান থেকে এই যে 16 রেখে দিলাম। 16 রেখে দিয়ে আমি এখান থেকে যে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আমার ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং আমার ফন্টের যে সাইজ আছে ওই সাইজটা কিন্তু আগের চেয়ে বড় হয়ে গেছে। তো এখন মনে করেন আপনি কিছু একটা লিখলেন বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট লিখলেন, তো এখন আপনাকে এটা সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু আপনি পরবর্তীতে সেই ডকুমেন্টগুলো আপনি পাবেন না, ডিলিট হয়ে যাবে। তার জন্য এখান থেকে আপনি এই যে ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে এই যে সেভ দেখতে পাচ্ছেন, Ctrl+S যদি আপনি প্রেস করেন তাও সেভ হবে। আর আপনি যদি এখান থেকে এই ফাইলে এসে আপনি যদি সেভ এই অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু এই লেখা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমি যদি এই যে ক্লোজ বাটনে ক্লিক করে আমি যদি বেরিয়ে চলে আসার পর এখন আমি যদি আবারও এই ডকুমেন্টে যদি আমি চলে আসি, মানে এই নোটপ্যাডে যদি আমি চলে আসি, নোটপ্যাডে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার আগের লেখাটা কিন্তু এখানে দেখাচ্ছে, মানে এই লেখাটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনি আপনার নোটপ্যাডে কোনো ডকুমেন্ট বা প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেই। সো এখন আমি আপনাদেরকে এই যে দিস পিসি বা মাই পিসি এটার সম্পর্কে কিন্তু বলবো। সো এখানে আপনারা এই যে ডেস্কটপে যেই সফটওয়্যারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু সফটওয়্যার আছে ডাউনলোড করা, আবার কিছু সফটওয়্যার আছে কম্পিউটারের ডিফল্টভাবে আগে থেকে ইনস্টল করা থাকে। তো এটা আপনারা কিভাবে চিহ্নিত করবেন, মানে আপনারা কিভাবে বুঝবেন যে কোন সফটওয়্যারটা আগে থেকেই কম্পিউটারে ইনস্টল করা আছে?
তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে একটা এরো আইকন দেখতে পাচ্ছেন, যেই অ্যাপসে বা যেই সফটওয়্যারের ওপরে এই এরো আইকন আপনারা দেখতে পাবেন, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এই সফটওয়্যারটাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়েছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে দিস পিসি, এই পিসিতে এরকম কোনো এরো নেই, তার মানে এই সফটওয়্যারটা কিন্তু ডিফল্টভাবে কম্পিউটারে থাকে। প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু এই যে দিস পিসি এটা কিন্তু থাকে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এইটাতে এরো আছে, এইটাতে এরো আছে, এইটাতে এরো আছে। যেগুলাতে এরো আছে ওইগুলা গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করা হয়েছে, ডাউনলোড করে ইনস্টল করা হয়েছে, ঠিক আছে। তো এখন আপনারা যদি চান, এই যে দেখতে পাচ্ছেন যে এই আইকন যদি আপনারা চান যে একটু বড় করবেন বা ছোটো করবেন, এই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন। তো এই কাজটা করার জন্য আপনি যে মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখন আপনি দেখতে পাবেন যে ভিউ নামে একটা অপশান দেখতে পাবেন। এই ভিউ নামে এই অপশানে যদি আপনি মাউসের কার্সারটা যদি রাখলে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। আপনি যদি এই যে লার্জ আইকনে ক্লিক করেন, ক্লিক করলে এই আইকনগুলো কিন্তু বড় দেখাবে, মানে জুম হবে আর কি। তো আমি যদি মাউসে রাইট ক্লিক করি, ভিউতে আসি, ভিউতে আসার পর আমি যদি মিডিয়াম আইকনে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাবেন যে এই আইকনগুলো কিন্তু মিডিয়াম হয়ে গেছে, মানে আগের মতো হয়ে গেছে আর কি। তারপর আমি যদি মাউসে রাইট ক্লিক করে ভিউতে এসে আমি যদি এই যে স্মল আইকন এই অপশানে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই সফটওয়্যারগুলো কিন্তু স্মল হয়ে গেছে, মানে ছোটো হয়ে গেছে। তো এগুলা কিন্তু আপনারা এইভাবে কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা আপনার সম্পূর্ণ নিজের রুচির ওপর ডিপেন্ড করে আপনি কীভাবে রাখবেন। ওকে, তো আমি যেহেতু মিডিয়াম রাখলাম, তো এখন আমি যদি এই যে দিস পিসি এইটাতে যদি আমি ওপেন করি, ডবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করার পর আমি এখান থেকে এটাকে ম্যাক্সিমাম করে দিই। ম্যাক্সিমাম করে দেওয়ার পর এখন দেখতে পাবেন যে তিনটা অপশন কিন্তু শো করতেছে। একটা হচ্ছে সি ড্রাইভ, একটা হচ্ছে ডি ড্রাইভ, একটা হচ্ছে ই ড্রাইভ, ঠিক আছে। তো এই যে সি ড্রাইভ দেখতে পাচ্ছেন, এই সি ড্রাইভে কিন্তু আমরা যত ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করি সবগুলা অ্যাপ্লিকেশনের ডেটা কিন্তু এই সি ড্রাইভে জমা হয়। তারপর এখান থেকে ডি ড্রাইভ দেখতে পাচ্ছেন, সি ড্রাইভ দেখতে পাচ্ছেন, এইগুলাতে আপনি আপনার এই যে ফোল্ডার তৈরি করে আপনি আপনার ভিডিও, ছবি বা আপনার ডকুমেন্ট কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন এই ডি ড্রাইভের মাধ্যমে বা ই ড্রাইভের মাধ্যমে, ঠিক আছে। তো এই ড্রাইভের নামগুলোও কিন্তু আপনারা এই যে চেঞ্জ করতে পারেন। এখান থেকে রাইট ক্লিক করে আপনি এই যে রিনেমে ক্লিক করে আগের মতো এই ফোল্ডারের নেম যেভাবে চেঞ্জ করতে হয় ওইভাবেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই যে রিনেম অপশনে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপর আপনি যদি আপনার কম্পিউটারে কোনো স্ক্রিনশট নেন, সেই স্ক্রিনশটটা এই যে দেখতে পাচ্ছেন যে পিকচার্স, এই পিকচার্স অপশনে যদি আপনি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলে এখানে আপনি আপনার স্ক্রিনশটগুলো আপনি দেখতে পাবেন। আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে স্ক্রিনশটগুলো নিয়েছেন ওই স্ক্রিনশটগুলো এখানে আপনি দেখতে পাবেন এই ফোল্ডারের ভিতরে। তারপর আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ওয়েবসাইট থেকে কোনো ছবি, ভিডিও বা যে কোনো কিছু যদি আপনি ডাউনলোড করেন, সেই ডাউনলোড ফাইল কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনি যেই ফাইল ডাউনলোড করেছেন ওই ডাউনলোড ফাইল এই অপশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর আপনার ডকুমেন্ট ফাইল এখানে পেয়ে যাবেন, আপনার মিউজিক এখানে পেয়ে যাবেন, আপনার ভিডিও এই ফাইলের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যায়। সো কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে আসতে হবে এই যে স্টার্ট মেনুতে আসতে হবে। স্টার্ট মেনুতে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে স্ন্যাপিং টুল। SN লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপিং টুল আমাদের সামনে চলে আসছে। এই অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করব। তো আপনি এখান থেকে এই যে এই অ্যাপসটাকে ভালো করে একটু দেখে আপনি এখান থেকে এই যে স্ন্যাপিং টুল এই অ্যাপসটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন, অথবা এখান থেকে এই যে ওপেন এই বাটনে ক্লিক করে আপনি ওপেন করবেন। তো আমি এখান থেকে এইটাকে ওপেন করে দিচ্ছি। সো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি এই যে নিউ দেখতে পাচ্ছেন, এই নিউ অপশনে একটা ক্লিক করবেন। তো এই নিউ অপশনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আমার পুরো ডেস্কটপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমি যদি এই যে মাউসের এই যে কার্সার, এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের কার্সার এটা কিন্তু এখন প্লাস দেখাচ্ছে, প্লাসের মতো একটা আইকন মাউসের কার্সারে দেখাচ্ছে। তো এখন আমি যদি মনে করেন এই যে এতটুকু আমি এখান থেকে স্ক্রিনশট নিব, তার জন্য আমি এখান থেকে এই যে মাউসের লেফট বাটনে চেপে ধরে আমি এখান থেকে ড্র্যাগ করে মনে করেন এতটুকুর স্ক্রিনশট নিব। মানে আপনি যতটুকুর স্ক্রিনশট নিতে চান এতটুকু আপনি এইভাবে মাউসের মাধ্যমে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। মনে করেন আমি এতটুকুর স্ক্রিনশট নিব, আমি এখান থেকে এই যে এতটুকুর স্ক্রিনশট নিলাম। তো এখন এটাকে সেভ করতে হবে, যার জন্য এখান থেকে অপরে দেখতে পাচ্ছেন যে এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখন আপনাকে দেখাবে যে আপনি কোন ফোল্ডারে এই স্ক্রিনশটটা সেভ করতে চাচ্ছেন। আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই যে পিকচার্স
এই ফোল্ডারে আমি এই স্ক্রিনশটটা সেভ করব, যার জন্য আমি এখান থেকে এই যে পিকচার্স এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে সেভ এই বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর এখন আমি এখান থেকে এই যে ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আমি যদি এখান থেকে আমি এই যে দিস পিসিতে যদি চলে আসি বা মাই পিসিতে যদি চলে আসি, আসার পর এখান থেকে আমি যদি পিকচারে আসি, পিকচার্সে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যেই স্ক্রিনশটটা সেভ করেছি ওই স্ক্রিনশটটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই স্ক্রিনশটটা কিন্তু আপনারা অন্যভাবেও চাইলে নিতে পারেন। আপনি যদি কিবোর্ডের মাধ্যমে উইন্ডোজ প্লাস প্রিন্ট যদি টাইপ করেন, উইন্ডোজ প্লাস প্রিন্ট যদি আপনি প্রেস করেন, প্রেস করলে আপনার স্ক্রিনশটটা কিন্তু নেওয়া হয়ে যাবে। আপনাকে আর এই যে স্টার্ট মেনুতে এসে এখানে সার্চ করে স্ন্যাপিং টুল লিখে তারপর নিউতে ক্লিক করে স্ক্রিনশট এই যে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্ক্রিনশট নিয়ে তারপর সেভ করে ফোল্ডারে আবার সেভ করতে হয়। এই ঝামেলা যদি আপনি না করতে চান তাহলে আপনি উইন্ডোজ চেপে ধরে আপনি যদি প্রিন্ট প্রেস করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশটটা নেওয়া হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন যে এই যে উইন্ডোজ আমি চেপে ধরলাম, চেপে ধরে আমি এই যে প্রিন্ট বাটনে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিছে। তো এখন আমি যদি এই স্ক্রিনশটটাকে যদি দেখতে চাই তাহলে আমি এই যে দিস পিসিতে চলে আসি। দিস পিসিতে আসার পর আমি যদি পিকচার্সে চলে আসি, পিকচার্সে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট, এখানে যে আমি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটগুলো কিন্তু আমার এখন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা দুইটা সিস্টেমে কিন্তু আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিই। সো এখন আমরা দেখব যে কম্পিউটার কীভাবে পেন্ট করতে হয়, মানে কীভাবে লেখালেখি করতে হয়, আঁকাআঁকি করতে হয়, কীভাবে কালার করতে হয়, রং করতে হয়। ঠিক আছে, তো আপনার বাসায় যদি ছোটো বাচ্চা থাকে তাহলে আপনি এখান থেকে এই অ্যাপসটাকে ওপেন করে দিলে আপনার বাচ্চা কিন্তু আঁকাআঁকি করতে পারবে, লেখালেখি করতে পারবে। তো এই কাজটা করার জন্য আপনি কম্পিউটার থেকে এই যে স্টার্ট বাটনে চলে আসবেন। স্টার্ট বাটনে চলে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে পি লিখলে কিন্তু আপনার সামনে এই যে পেইন্ট এই সফটওয়্যারটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমি এই যে এটাকে ম্যাক্সিমাম করে দিলাম। তো এটা হচ্ছে পেইন্ট টুলের ইন্টারফেস। এখান থেকে আপনারা চাইলে আঁকাআঁকি করতে পারেন, লেখালেখি করতে পারেন, এই যে এভাবে কিন্তু ড্র করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এই শেপগুলো দিয়ে আপনারা আঁকাআঁকি করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে এই যে শেপগুলো চেঞ্জ করতে পারেন। এখানে আপনি সার্চ করে কোনো শেপ আপনি খুঁজে বের করতে পারেন। এখানে আপনি এই যে কালার চেঞ্জ করতে পারেন, এখানে শেপের কালার চেঞ্জ করতে পারেন। ওকে, এখান থেকে আমি এই যে এই কালারটা যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এই কালার দিয়ে দিই। সো এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি এগুলো যদি ইন ডিটেলে যদি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। ঠিক আছে, তো আপনারা এগুলো আশা করি এই অপশনের মধ্যে এসে আপনারা যদি একটা একটা করে যদি আপনারা এগুলোর কাজ যদি আপনারা দেখেন তাহলে আশা করি এগুলো আপনি নিজে থেকেই পারবেন। এগুলো আহামরি কিছু না। আপনি যদি এগুলো দেখেন, দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটার কোন কাজ, কোনটা কীভাবে ব্যবহার করতে হয়, কোনটা কীভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তারপরেও যদি আপনার বুঝতে সমস্যা হয় বা আপনি যদি চান কম্পিউটারে লেখালেখি করবেন বা আঁকাআঁকি করবেন, পেইন্ট করবেন, আপনি বাড়ি তৈরি করবেন, ঠিক আছে, বা আপনার ছোটো বাচ্চা কম্পিউটার লেখালেখি করবে, আঁকাআঁকি করবে, তাহলে আপনি যদি ইন ডিটেলে যদি আপনি ভিডিও চান তাহলে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন, সফটওয়্যারটা কিন্তু আপনি ইন ডিটেলে কিন্তু আপনি বুঝতে পারেন। ওকে, তো আমি এতটুকুই বুঝিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে এই যে ক্লোজ বাটনে ক্লিক করে আমি বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে আসার পর এখন আমাকে বলতেছে যে আমি এই যে পেইন্টটা করেছি ওইটা আমি এখান থেকে সেভ করব নাকি সেভ করব না। তো আপনি যদি যেই পেইন্টটা করবেন ওই যদি আপনি সেভ করতে চান আপনি এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করবেন। আপনি যদি সেভ করতে না চান তাহলে এখান থেকে ডোন্ট সেভ এই অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে ডোন্ট সেভ এই অপশনে ক্লিক করে দিলাম। ওকে, সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অ্যালার্ম সেট করবেন। মনে করেন আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করতে যাচ্ছেন। তার জন্য এখান থেকে আপনি এই যে স্টার্ট বাটনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে সার্চ করবেন যে ALRM সার্চ করার পর আপনার সামনে এই যে ক্লক এই অ্যাপসটা চলে আসবে বা এই সফটওয়্যারটা চলে আসবে। এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি প্রথমবারের মতো এইটাকে যদি আপনি ওপেন করেন তাহলে এখান থেকে এই যে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো এখান থেকে আপনারা এই যে অ্যালার্মের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা চলে আসবেন। এই অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যালার্ম কিন্তু আমার সেট করা আছে। আমি যদি এটাকে যদি ওপেন করি, ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এনাবল হয়ে গেছে।
তো এখন আমি যদি চাই নতুন কোনো অ্যালার্ম সেট করব, তার জন্য এখান থেকে আমি এটাকে বন্ধ করে দেই। বন্ধ করে দিয়ে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমি কিন্তু এই যে এখান থেকে টাইম সিলেক্ট করতে পারি, এখান থেকে আমি মিনিট সিলেক্ট করতে পারি, এখান থেকে আমি AM না PM এটা সিলেক্ট করতে পারি, এখান থেকে আমি ডে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখান থেকে ডে দেখতে পাচ্ছেন সানডে, মানডে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যালার্মটা কত সময়ের জন্য বাজবে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে এই যে অ্যালার্মের মিউজিক আপনি সিলেক্ট করতে পারেন, এখানে ডিফল্ট কিছু মিউজিক দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখান থেকে আপনারা এই যে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যালার্মটি এখানে শো করতেছে। ওকে, সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করতে পারেন। আমি এখান থেকে এই অ্যালার্মটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি এখান থেকে এই যে ক্লোজ করে দিই। সো এখন আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিব। আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি স্লো কাজ করে বা ল্যাগ করে, তাহলে আপনার এখান থেকে যে উইন্ডোজে এসে এখানে আপনি সার্চ করবেন যে রান, RUN লিখে আপনারা সার্চ করবেন। আমি এখান থেকে RUN লিখে সার্চ করছি। ঠিক আছে, তো RUN লিখে সার্চ করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সিস্টেম রান, এইটা আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আমরা এই যে এই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি এই যে পার্সেন্ট দিব, তারপর TEMP আবারও P দিব, দিয়ে পার্সেন্ট দিব, মানে এই লেখাটা আপনাকে লিখতে হবে। তো আমি এইটাকে প্রতি সপ্তাহে একবার আমি ক্লিন করি, যার জন্য এই লেখাটা আমার অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে। আপনার এইভাবে কিন্তু লেখা দেখাবে না, আপনাকে এই লেখাটা কিন্তু লিখতে হবে। ওকে, তো এখান থেকে আপনারা পার্সেন্ট দিবেন, তারপর TEMP দিবেন, তারপর আবারও পার্সেন্ট দিবেন, দিয়ে এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর এখন আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের যে অপ্রয়োজনীয় ডেটাগুলো আছে, ওই অপ্রয়োজনীয় ডেটাগুলো কিন্তু এখানে জমা হয়। সো এখান থেকে আপনারা এই অপ্রয়োজনীয় ডেটাগুলোকে ডিলিট করে দিবেন। এই অপ্রয়োজনীয় ডেটাগুলোকে যদি আপনি ডিলিট করে দেন, তাহলে আপনার কম্পিউটার আগের চেয়ে কিন্তু ফাস্ট হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই সবগুলোকে ডিলিট করে দিব। তার জন্য এখান থেকে আমি এই যে Ctrl+A প্রেস করলাম। Ctrl+A প্রেস করলে কি হবে, এইগুলো সিলেক্ট হবে। সো এখন আমি যদি ডিলিট করি তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে মাউসের মাধ্যমে এই যে আমি এখান থেকে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এগুলো সিলেক্ট হবে। তো আপনারা কিন্তু দুইভাবে সিলেক্ট করতে পারেন, Ctrl+A দিয়ে সিলেক্ট করতে পারেন, মাউসের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। তারপর আপনারা দুইভাবেও কিন্তু ডিলিট করতে পারেন। আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে হবে, আর আপনি যদি মাউসে রাইট ক্লিক করে এখান থেকে যদি এই যে ডিলিট প্রেস করেন তাহলেও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে যাবে। সো এখানে কয়েকটা ফাইল কিন্তু ডিলিট হবে না। আপনারা এখান থেকে এই যে স্কিপ এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনারা এই যে আবারও স্কিপ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এই 2-3টা এখান থেকে ডিলিট হবে না। সো এটা কিন্তু আপনারা প্রতি সপ্তাহে একবার করতে পারেন। আপনি যদি প্রতি সপ্তাহে একবার করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার আগের চেয়ে স্মুথলি কাজ করবে। ওকে, সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন না। তো আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করেছি যে আপনাদেরকে কম্পিউটারের বেসিক A to Z একটা ধারণা দেওয়ার। সো আশা করি আমি আপনাদেরকে কম্পিউটারের বেসিকের A to Z একটা ধারণা দিতে পেরেছি। সো আপনারা যদি পার্ট 2 যদি কম্পিউটার বেসিকের যদি পার্ট 2 যদি দেখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কম্পিউটারের বেসিক পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2তে আমি আরেকটু ইন ডিটেইলি A to Z খুঁটিনাটি যা বিষয় আছে সব বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। সো আপনি যদি চান কম্পিউটারের পার্ট 2 নিয়ে আসতে, মানে বেসিক পার্ট 2 নিয়ে আসতে, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। সো আজকের মতো এই পর্যন্ত। কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লেগেছে বা কোন বিষয়টা আপনি আগে থেকে জানতেন বা কোন বিষয়টি আপনি এই ভিডিওটি দেখার পর থেকে জানতে পেরেছেন, আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।